আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আমি প্রতিম হালদার। আজ আমি যেতে চলেছি মাতা সীতা জানকী দেবীর বাপের বাড়ি, যেটি আছে নেপালে অর্থাৎ জনকপুরে। জীবনের প্রথম ব্লগ আর নতুন অভিজ্ঞতা নিয়ে চলুন ভিডিওটি শুরু করি। জার্নিতে শুরু হচ্ছে আমার বাড়ি অগরদ্বীপ থেকে। ব্যান্ডেল থেকে ছেড়ে আসছে আপ কাটোয়া ব্যান্ডেল লোকাল, যেটা ধরে আমি কাটোয়া জংশন যাব। মাত্র 15 মিনিটের মধ্যেই আমাদের ট্রেন পৌঁছে গেছে কাটোয়া জংশন, যেখান থেকে বর্ধমান যাওয়ার আমার পরবর্তী ট্রেন রয়েছে। এখন সময় ঘড়িতে বাজে 7টা 5। আমার কাটোয়া থেকে বর্ধমান যাওয়ার ট্রেন হচ্ছে 8:30টার সময়। হাঁটতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় আছে। তো ওই সময় কী করবো, এই স্টেশনে ঘুরছি, তারপরে বসে থাকছি, এছাড়া কিছু নেই। সো আমি আর এক্সটেন্ড করবো না আর কিছু। সো আপনাদের সাথে দেখা হচ্ছে বর্ধমানে, ঠিক আছে? আমার কাটোয়া বর্ধমান লোকাল দিয়ে দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে। যাই, উঠে পড়ি ট্রেনে। এই তো আমি বড় হয়ে বা ছোট, আমার একটা স্বভাব কোনোদিনও ছাড়বে না। সেটা হচ্ছে উইন্ডো সিটে বসা। এটা সবারই পছন্দ, উইন্ডো সিট। মানে কী আর বলবো, মানে মজাই আলাদা উইন্ডো সিটে বসার, ঠিক আছে? তো এখন 8টা 3, প্রায় 27 মিনিটস বাকি। 27 মিনিট পর আমাদের কাটোয়া বর্ধমান ছাড়বে। আমাদের ট্রেন ছেড়ে দিল কাটোয়া স্টেশন। আপনাদের সাথে দেখা হবে বর্ধমান জংশনে। প্রায় 1 ঘন্টা 20 মিনিটের জার্নির পর আমাদের ট্রেন ফাইনালি পৌঁছে গেছে তার যাত্রার অন্তিম স্টেশন বর্ধমান জংশন। আর যেখান থেকে আমার এর পরবর্তী ট্রেন রয়েছে রাত্রি 11টা 30-এ যোগবাণী এক্সপ্রেস। বলছে 9টা 45। আমরা পৌঁছে গেলাম বর্ধমান স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্মে। তো হাঁটছি এখন বর্ধমানের ওভারব্রিজে। ডিসপ্লে বোর্ডে তো এখনও ট্রেনের নাম আসেনি। দেখি একটু এগিয়ে যাই। যে রিটায়ারিং রুম আছে, আমি ভাবছি ওখানে গিয়ে থাকবো এখন। হাতে তো অনেক টাইম আছে, তো সে যাই, কী আর করবো। টাইম আর কাটবে না। ওখানে কাটোয়ায় ছিলাম, কাটোয়া 1 ঘন্টা 30 মিনিট বসেছিলাম। অপরাধ সে ট্রেন লেট করেছে, ওখানে বসেছিলাম। মানে সময়ের এত ঘাটতি না, কী আর বলবো। পৌঁছে গেছি রিটায়ারিং রুমে বর্ধমানে। এটা 1 নম্বর প্ল্যাটফর্মে 2nd ক্লাস রিটায়ারিং রুম, ওয়েটিং রুম। এখানে ওয়েট করব। প্রচুর টাইম আছে, প্রায় 1 ঘন্টার মতন টাইম। সো যাই। এখানে কোনো কস্ট লাগবে না, ঠিক আছে? ফ্রিতে এখানে 2nd ক্লাস ওয়েটিং রুম না, ওর জন্য। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে বর্ধমানে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাকে যেতে হবে সামনের দিকে, কারণ আমার কোচ হচ্ছে S2, স্লিপার ক্লাস S4 S2। আর একটু সামনের দিকে যেতে হবে। আর কিছু ফ্যাক্ট দিয়ে দিই এই ট্রেনের ব্যাপারে। আমাদের এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার নেই, ই ক্যাটারিং আছে আর অনবোর্ড ক্যাটারিং আছে। প্লাস এটা ICF কোচের ট্রেন। সো বেশি কিছু আশা করা যায় না এটার কাছ থেকে। এই ট্রেন কলকাতা যোগবাণী এক্সপ্রেস। তার 547 কিলোমিটার ডিস্টেন্স কভার করবে 11 ঘন্টা 20 মিনিটে, ঠিক আছে? এটাই থাকবে 14টি হল্ট আর 107টি ইন্টারমিডিয়েট স্টেশন। এই ট্রেনের এই বর্ধমানে হল্ট হচ্ছে 3 মিনিট। আর বর্ধমান ছাড়ার পর আমাদের নেক্সট স্টপেজ হবে বোলপুর শান্তিনিকেতন। সেখানে ট্রেনটা স্টপেজ হচ্ছে 2 মিনিট। আর মনে হয় না আমি ততক্ষণ জেগে থাকতে পারবো। চোখেও ঘুম আসছে, শরীরও ক্লান্তি, অনেকক্ষণ ধরে জার্নি করে আসছি। এখন ট্রেন আসার অপেক্ষা করছি। আমাদের এই ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 38 কিলোমিটার/আওয়ার আর ম্যাক্সিমাম স্পিড থাকবে 110 কিলোমিটার/আওয়ার। ছেড়ে দিল বর্ধমান জংশন। ঘড়ির কাঁটায় 11টা 24। পরবর্তী স্টেশন বোলপুর শান্তিনিকেতন। এখানে
আমার বার্থ হচ্ছে এই যে সাইড আপার। ওকে আমার ব্যাগ এখানে, আমি আমার ব্যাগ রেখে দিয়েছি। তাহলে আজকের জন্য এইখানে সমাপ্তি। আপনাদেরকে জানাই শুভরাত্রি। আবার দেখা হচ্ছে কালকে নতুন এক জায়গায়। হঠাৎ ঘুম ভাঙাতে গেটের ধারে এসে দেখলাম আমাদের ট্রেন বেরোচ্ছে নিউ ফারাক্কা জংশন। মন বলল দাঁড়িয়ে থাক যতক্ষণ না ফারাক্কা ব্যারেজ আসছে। আমিও মনের আশা পূর্ণ করার জন্যে দাঁড়িয়ে রইলাম গেটের ধারে। অন্ধকার কুয়াশা ভরা রাতে আমাদের ট্রেন ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। সাইডে দু একটা গাড়ি ছুটে চলেছে তাদের গন্তব্যের দিকে। আমি দাঁড়িয়ে রইলাম যতক্ষণ না আমার মনের আশা পূর্ণ হচ্ছে। কিছুক্ষণ দরজার ধারে ঠান্ডায় অপেক্ষা করার পর অবশেষে আমি আমার মনের আশা পূর্ণ করতে পারলাম। দেখা পেলাম ফারাক্কা ড্যামের। পরের দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে দরজার ধারে এসে দেখি আমাদের ট্রেন প্রবেশ করছে বিহারের কাটিহার জংশনে। রাতের ঘুম খুব একটা হয়নি, তাই ভাবছি এই কাটিহারে এক কাপ চা খেয়ে এনার্জি বুস্ট করে নেবো। সুপ্রভাত সবাইকে। ঘুম থেকে উঠে দেখছি নতুন এক জায়গা। কোথায় আমার দেশ, কোথায় আমার বাড়ি? আমার এলাকা না, এটা আছে বিহারের কাটিহার। বিহারের কাটিহারে এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন 327 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে 20 মিনিট দেরিতে এই কাটিহারের 2 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে। আর এখানে আমাদের ট্রেনের লোকোমোটিভ চেঞ্জ হবে। এখন আমি যেই দিক দিয়ে আসছিলাম আমরা আবার সেই দিকেই যাব, কিন্তু এখন যেই লোকোমোটিভটা ছিল WAP4 সেটা চেঞ্জ হয়ে WDP4 হবে। এখানে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 20 মিনিট। আর এই কাটিহার স্টেশন ছাড়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী স্টেশন হবে পূর্ণিয়া জংশন। কাটিহারে এরকম স্টল আর বিক্রি হওয়া পরোটা ছাড়া চায়ের কোনো হদিশই নাই, তাই সকালকার চা খাওয়াটাও হলো না। কাটিহার জংশন ছাড়ার পর বেশ কিছু স্টেশন আমি কভার করতে পারিনি, যেহেতু জেনারেল ক্লাসের মানুষরা স্লিপার ক্লাসে উঠে গেটের ধারে এসে জ্যাম করে রাখে। কারণটা আমি একটু পরেই জানলাম। যোগবাণী আর কাটিহারের মধ্যে ডবল লাইনের কাজ চলছে, তাই ভিড়ের পরিমাণও অনেক। সেই জন্যে আমি গেটের ধারে যাওয়ার কোনো সুযোগই পাইনি। বেশ খানিকটা সময় পর আমি আবারও গেটের ধারে জায়গা পেলাম।
গেটের ধারে বাইরের দৃশ্য দেখতে দেখতে কতক্ষণ যে দাঁড়িয়েছিলাম ঠিক নেই। তারই মধ্যে আমাদের ট্রেন পৌঁছে গেছে তার যাত্রার অন্তিম স্টেশন যোগবাণী। কলকাতা থেকে 547 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে আমাদের এই কলকাতা যোগবাণী এক্সপ্রেস এসে পৌঁছেছে যোগবাণী স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনটি প্রায় 40 মিনিট দেরিতে এখানে এসে পৌঁছেছে। যোগবাণী স্টেশনে নেমে যা জানতে পারলাম, সেখানে প্রায় সব লোকই যাচ্ছে চোখ কানের ডাক্তার দেখাতে। শুনেছি নাকি নেপালে বিরাটনগর আই হসপিটাল বলে যে হসপিটালটা আছে, সেখানে খুব কম খরচেই চোখের ডাক্তার দেখানো হয়। স্টেশনের বাইরেই আপনারা এরকম অনেক গাড়ি পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারেন। এইখানে আমি একটা ভুল করেছিলাম, সেটা আমি আপনাদেরকে আগে বলবো। স্টেশন থেকে বাইরে গিয়েই মিনিট 5-এর মতো হেঁটে আপনারা এক্সিট পয়েন্ট পেয়ে যাবেন, যেখান থেকে ইন্ডো নেপাল বর্ডার বা চেকপোস্ট খুবই কাছে। চেকপোস্টটি পার করে আপনারা কিছু মিটার হেঁটেই এরকম অনেক টোটো পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা হসপিটাল যেতে পারবেন মাত্র 20 টাকায়। বর্ডার লাইনটা পেরিয়ে এই লেফট সাইড দিয়ে এসে ওখানে অনেক টোটো পেয়ে যাবেন আপনারা। সেই টোটো করে আমি এখন যাচ্ছি রানী হসপিটাল, যেহেতু আমার পরিবারের লোকেরা চোখ দেখাবে। আর আমার যে পিসমশা আছে তার চোখের একবার অপারেশন হয়েছিল, চেক আপ করতে এসছে। টোটো করে মাত্র 20 মিনিটের সময়ের ব্যবধানে আপনাদেরকে একদম হসপিটালের সামনে পৌঁছে দেবে। হসপিটালের সামনের দিকে আপনারা এরকম অনেক সারি সারি হোটেল পেয়ে যাবেন, যেখানে এক নাইটের কস্ট প্রায় 400 থেকে 500 টাকার মধ্যে চলে আসবে। কিন্তু আমি যেই হোটেলে ছিলাম সেটা সামনের দিকেই এগিয়ে এসে আপনারা মমতার হোটেল পেয়ে যাবেন। আমি এখানে দুরাত ছিলাম। লিটারেলি বলতে আমার এই হোটেলটি খুব ভালো লেগেছে। এখানে যা খাবার দিয়েছে একদমই লোভনীয়, খুবই ভালো। অন্যান্য হোটেলের থেকে এই হোটেলের খাবার খুবই ভালো। সঙ্গে এখানে রুমেরও পরিষেবা আছে। সো যারা যারা এখানে যোগবাণীতে ডাক্তার দেখাতে আসবেন বা কোনো কাজের অর্থে আসবেন, বা আমার মতন যারা এখান থেকে জনকপুর যাবে, তাদের জন্য বলি এখানে যে মমতা হোটেল আছে, মানে একটা ভালো রেকমেন্ডেশন আপনাদের জন্যে। আমার কিন্তু এটা মানে সত্যি বলতে ভালোই লাগলো। খাবার দাবারও ভালো আছে, রুমের পরিষেবাও আছে এখানে, আর কোয়ালিটি দেখতে গেলে গুড, ভালোই। আর আমাদের বাঙালি মানুষরা কী চায় যে ভালো খাবার হবে, ভালো থাকার হবে, ওয়াশরুম সব ঠিক থাকবে। এখানে সব পরিষেবা একদম ভালো আছে, আপনারা যেরকম চাইবেন এরা সেরকম ব্যবস্থাও করে দেবে। এবার আমি আপনাদের সঙ্গে পরিচয় করতে যাচ্ছি এই হোটেলের ম্যানেজার বা ওনার, মানে এনার ওপরই পুরো হোটেলটা নির্ভর করছে। সো আমি জেনে নেব এনার কাছ থেকে যে এই হোটেলে কী কী পরিষেবা পাওয়া যাবে। हाँ तो ममता जी, यहाँ पर कैसे कैसे रूम मिलता है? वो डबल बेड, सिंगल बेड? हाँ, डबल बेड मिलेगा, सिंगल बेड भी मिल सकता है यहाँ पर। डबल बेड भी मिल सकता है, सिंगल बेड भी मिल सकता है यहाँ पर। वॉशरूम के अटैच हाँ नहीं, अटैच बाथरूम नहीं है। अटैच बाथरूम भी आ सकता है तो आदमी मिल सकता है यहाँ पर। अटैच बाथरूम में सब है। अच्छा, तो यहाँ पर चेक इन और चेकआउट का टाइम कितना है? आपको सुबह से लेकर शाम 9 बजे तक है। अच्छा ठीक है। तो यहाँ पर क्या 24 घंटे खाना मिलता है? हाँ 24 घंटा मिलता है खाना। खाने में क्या क्या होगा? मीट मछली, रोटी, चावल, दाल सब मिलेगा। सादा खाना खा सकता है तो सादा खाना, मीट मछली सब मिलता है। और अगर कोई रोटी चाहे तो? हाँ रोटी भी मिल सकता है। तो यहाँ पर क्या खाना ऑर्डर दे सकते हैं? हाँ खाना भी ऑर्डर दे सकता है। यहाँ पर सब कुछ होता है, सुविधा है, हर चीज़ का सुविधा है यहाँ पर। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো এটা হচ্ছে এদের এখানকার রুম, এখানে ডাবল বেড রুম। তো এটা আর একটা রুম, এর একটু বড়সড়োর মধ্যে। এখানে একটা বেড আছে, আর এখানে একটা বেড আছে, এখানে চেয়ার আছে বসার জন্যে। এখানে রুমের কস্ট প্রায় 200, সিঙ্গেল বেডের জন্য 200 আর ডাবল বেডের জন্য 400। আর যেরকম যে চাইবে। হ্যাঁ, পরবর্তীকালে হয়তো অ্যাটাচ বাথরুম আসতে পারে, এখন তো অ্যাটাচ বাথরুম নেই। কিন্তু যারা যারা এটা দেখছেন আর পরবর্তীকালে আসবেন এখানে ঘুরতে বা কোনো কাজে, মানে আর এই যেই রানী হসপিটাল আছে, এই হসপিটালে যদি কাউ দেখাতে আসে, এই জায়গাটা আমি রেকমেন্ড করবো, খুব ভালো জায়গা। ঠিক আছে, এবার আপনাদের আমার ভুলের কথা বলি। আমি যে নেপালি গাড়িটি বুক করেছিলাম সেটির ভাড়া অত্যন্তমূলক অনেক বলছিল, তাই আমাকে বাধ্য হয়ে সেটাকে ক্যান্সেল করতে হয়েছে। আমি পরে যোগবাণী স্টেশনে এসে যখন দেখলাম সেই গাড়িগুলোর সাথে কথা বললাম, তারা অনেক কম ভাড়া বলছিল, তার জন্যে বাধ্য হয়ে আমাকে এই ট্রিপটি ক্যান্সেল করতে হলো। কি আর করার, বুক ভরা কষ্ট নিয়ে মমতাদের হোটেলে খেয়ে তাকে বিদায় জানিয়ে আমি চলে গেলাম যোগবাণী স্টেশনের দিকে।
নিজের জীবনের প্রথম ব্লগে এরকম যে অভিজ্ঞতা হবে আমি কোনোদিনও ভাবতেও পারিনি। একদিকে ঠিকও আছে, জীবনের যাই কাজ করি সবার কি আর শুরুতেই ভালো হয়? শুরুটা সবারই খারাপই যায়, আস্তে আস্তে ভালো হয়েই উঠবে। স্টেশনে এসে দেখি জেনারেলের বহুত বড় লাইন, আর এবার আমার আগে আমার ট্রেন চলে এসেছে। ভাবলাম এটা একটা ট্রাভেল জার্নি হবে, কিন্তু শেষে আমাকে এটা ট্রেন জার্নি করতে হলো। তাই যারা যারা রেল ফ্যান আছে তারা অবশ্যই কমেন্টে বলবে কাদের কোন ট্রেন ভালো লাগে আর তারা কোন ট্রেন জার্নি দেখতে চান। সো আপনারা এনজয় করবেন এটা, আর আমি আমার ভুলগুলো রেকটিফাই করার চেষ্টা করব। আপনারাও কমেন্টে বলবেন যদি কোথাও আমার ভুল হয়ে থাকে বা কোথাও আমি কিছু মিসিং দিয়েছি কি। এবারও যোগবাণী থেকে কলকাতা যাওয়ার পথে আমার কোচ হচ্ছে S9 সিট সাইড লোয়ার। আমাদের আগের জার্নির মতো এই জার্নি তো সেম হল্ট, সেম ইন্টারমিডিয়েট স্টেশন, টাইমও সেমই লাগছে। তো আর নতুন করে কিছু বলার নেই, শুধু একটু আফসোস হচ্ছে যে যেই জিনিসের জন্য আসা, যে জায়গার জন্য আসা সেই জায়গাটা হলো না। কি আর করার, ভগবানে চায়নি আসতে, তো হলো না। ঠিক আছে, অন্য কোনো একবার ট্রাই করব। যেহেতু যোগবাণী থেকে কাটিহার অবধি ডবল লাইনে কাজ চলছে, তাই এই জার্নিতেও জেনারেল ক্লাসের লোক সব স্লিপারে উঠেছে আর গেটের ধারে জ্যাম করে রেখেছে। তাই আমাকে বাধ্য হয়ে জানলা থেকেই সব শট নিতে হয়েছে। আপনাদেরকে একবার দেখিয়ে দিই আমি যেই কোচে ছিলাম সেই কোচের অবস্থা। আপনারাই দেখুন, একটি সিটে 4জন 5জন করে লোক বসে আছে। ভাবতে পারেন আমরা অত কষ্ট করে টিকিট কাটলাম আর এরা আনরিজার্ভ টিকিট কেটে এইখানে গিয়ে বসছে। তাহলে আমাদের এই কলকাতা যোগবাণী এক্সপ্রেস যোগবাণী থেকে 3.5 ঘন্টা লেটে বিহারে কাঠিয়ার এসে পৌঁছিয়েছে। আর এখান থেকে কখন ছাড়বে জানি না। এখানে লোকোমোটিভ চেঞ্জ হবে সেটা সবাই জানে। যেরকম আগের ওই কলকাতা যোগবাণীতে হয়েছিল, এখানেও সেই যোগবাণী কলকাতা সেম হবে, কাঠিয়ারে এসেই লোকোমোটিভটা চেঞ্জ করবে। আমাদের ট্রেন ছেড়ে দিল কাঠিয়ার জংশন। কাটিহার ছাড়ার পর ট্রেনে মালদা টাউন যেতে এত দেরি করবে আমি ভাবতেও পারিনি। আমাকে রাত 9টার খাবার 12টার সময় খেতে হয়েছে। ফাইনালি অনেক তপস্যার পর কাটোয়া এসে পৌঁছালাম। ওইখানে কলকাতা যোগবাণী এক্সপ্রেস 4 ঘন্টার দেরিতে বর্ধমানে পৌঁছেছে। আমাকে ছুটে ছুটে গিয়ে বর্ধমান কাটোয়া লোকাল ধরতে হয়েছে। এখন কাটোয়ায় চলে এসেছি, আর যে ট্রেনটা দিয়েছিল বর্ধমান থেকে কাটোয়া সেই ট্রেনে যাবে কাটোয়া ব্যান্ডেল লোকাল হয়ে। সো আমি এখন একটু এগিয়ে যাই, যেহেতু অগরদ্বীপে আমাকে আগে নামতে হবে। বর্ধমানের ট্রেনে যা ভিড় ছিল কম্পেয়ার টু আমাদের এই ব্যান্ডেল কাটোয়া লোকাল, একদমই মানে আকাশ পাতাল তফাৎ। এত ভিড়ে আমি গেটের ধারে না যেতে পারছি না, উইন্ডো সিট পেয়েছি। কি করে শ্যুট করো ভিডিও? যেখানেই যাক, যতই ভালো হোটেল থাকুক, নিজের বাড়ির থেকে শান্তির জায়গা আর নেই ভাই। আমার আর তরস হচ্ছে না কখন বাড়ি পৌঁছাবো। এখন ওয়েট করছি ট্রেন কখন ছাড়বে। সো দেখা হচ্ছে ট্রেন ছাড়ার সময়। দেখতে পাই মাঠের সব ধান কেটে দিয়েছে, আর মনে পড়ল নবান্ন উৎসব খুব শীঘ্রই আসতে চলেছে। ফাইনালি আমি পৌঁছে গেলাম আমার বাড়ি অগরদ্বীপ। এবারে ট্রাভেলটা তো ইনকমপ্লিট হয়ে গেল, কিন্তু কথা দিচ্ছি পরের ট্রাভেলটা ইনকমপ্লিট আমি হতে দেবো না। ততদিনের জন্য বাই বাই সকলকে।